I witness that there is only one God, and that Muhammad is his messenger. আসসালামু আলাইকুম, স্বাগত করছি সবাইকে নতুন একটি এপিসোডে। আজকে আমরা জানব দি ব্ল্যাক রক কোম্পানি সম্পর্কে। ব্ল্যাক রক মূলত একটি আমেরিকান মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি। মানে এই কোম্পানির মূল কাজই হলো টাকা ইনভেস্ট করা এবং টাকা দিয়ে টাকা কামানো। এদের হেডকোয়ার্টার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত, তবে আরও 30টি দেশে এদের অফিস রয়েছে। তাছাড়া 100টি দেশে এদের অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে। এদের নেটওয়ার্থের কথা শুনলে আপনার মাথা ঘোরাতে শুরু করবে। কিছুদিন আগে যেটা 9 ট্রিলিয়নে দেখেছিলাম সেটা এখন 11 ট্রিলিয়নে দাঁড়িয়েছে, যেটা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার টোটাল জিডিপির প্রায় 3 গুণ। যারা ভারতের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মুকেশ আম্বানিকে কয়েক শতবার কিনে বিক্রি করতে পারবে, একাধিকবার কিনতে পারবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ককে। কারণ ইলন মাস্কের নেটওয়ার্থ তো মাত্র $400 বিলিয়ন, যেখানে 1000 বিলিয়ন ডলারে কেবল 1 ট্রিলিয়ন হয়, সেখানে 11 ট্রিলিয়ন ডলারের নেটওয়ার্থ রয়েছে ব্ল্যাক রকের কাছে। ওকে, যাই হোক, যদিও বা কোনো ব্যক্তির সাথে কোনো কোম্পানির নেটওয়ার্থের তুলনা করা বোকামি, আমরা যদি রথচাইল্ড ফ্যামিলি বিজনেসের সাথে তুলনা করি ব্ল্যাক রককে, তাহলে ইহুদি এই পরিবার রথচাইল্ডের কাছে রয়েছে 15 ট্রিলিয়ন ডলারের অ্যাসেট। তাদের থেকে কেবল 4 ট্রিলিয়ন ডলার নিচে রয়েছে ব্ল্যাক রক। তবে মজার বিষয় কি জানেন, যেখানে রথচাইল্ড পরিবার বহু আগে থেকে ব্যাংকিং কাজ কারবার করে এই পর্যন্ত এসেছে, সেখানে ব্ল্যাক রক কেবল সেদিন তৈরি হয় একটি কোম্পানি। 1994 সনে ল্যারি ফিঙ্ক নামক একজন ব্যক্তি এই কোম্পানি তৈরি করেন। রথচাইল্ড ফ্যামিলির সাথে যেই জায়গাটায় ল্যারির মিল রয়েছে তা হলো সেও একজন ইহুদি পরিবার থেকে বিলং করে। শুধু সে নয়, তার এই কোম্পানি তৈরিতে তার পার্টনার যারা ছিল, সুজেন ওয়েগনার, সেও একজন ইহুদি। শি ইজ এ কো-ফাউন্ডার অফ ব্ল্যাক রক। রবার্ট এক্স কাপিতো, দ্য প্রেসিডেন্ট অফ ব্ল্যাক রক, সেও একজন ইহুদি। এরকম তাদের কোম্পানিতে অনেক ইহুদি সদস্য ছিল এবং আছে। তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হলো ল্যারি ফিঙ্ক একজন সিক্রেট সোসাইটির সদস্য। এই সিক্রেট সোসাইটির নাম হচ্ছে কাপা বিটা ফি, যা আমেরিকার ওয়াল স্ট্রিট ভিত্তিক একটি গুপ্ত সংস্থা। এদের ব্যাপারে বলা হয় এরা স্পেসিফিকলি ফাইন্যান্সিয়াল সাইড হ্যান্ডেল করে। উইকিপিডিয়াতে যদিও বা এর নাম উল্টো দেখা যায়, ফি বিটা কাপ্পা। সিক্রেট সোসাইটির সদস্যরা সবকিছু উল্টো করে করতে পছন্দ করে, এটা হয়তো সে কারণেই। এই সোসাইটি তৈরি করা হয়েছিল 1776 সনে, ওই একই সনে যখন জার্মানিতে দি ইলুমিনাতি নামক সংগঠন তৈরি হয়। আমরা জানি যে ইলুমিনাতির পাশাপাশি পৃথিবীতে অসংখ্য সিক্রেট সোসাইটি ছিল এবং তৈরি করা হয়েছিল ভিন্ন ভিন্ন নামে। এক একজন এক একভাবে কাজ করেছে। কেউ চ্যারিটির নামে, যেমন ফ্রি মেশনারি। কাপ্পা বিটা, তাদের উদ্দেশ্য, তাদের মোট্টো হলো আলিশান লাইফস্টাইল লিড করা, আরামায়েশে জীবনযাপন করে জীবন কাটিয়ে দেওয়া। তো 1926 সনে ল্যারি ফ্র্যাঙ্ক এই দলটিতে যুক্ত হয়েছিল। এদের সদস্যদের প্রত্যেকের গায়ে একটা বিশেষ রঙের কাপড় দেখতে পাচ্ছেন, এটি হলো দ্য ফোনিশিয়ান পার্পল কালার। বর্তমান লেবাননে প্রাচীনকালে ম্যাজিশিয়ানরা এই রং বিশেষ কাজে ব্যবহার করেছে, তাই এই রং জেজুইট পোপ এবং ফ্রিমেসনারিদেরকে ব্যবহার করতে দেখা যায়। জেজুইট অর্ডার, ইলুমিনাতি, ফ্রিমেসনারি, এই সকল গুপ্ত সংস্থার মধ্যে এই একটি বিষয় সবসময় কমন থাকে, ম্যাজিক। এবং ল্যারি ফিঙ্কের মতো মানুষকে ইলুমিনাতি কাজে লাগিয়েছে পুরো বিশ্ব থেকে টাকা সংগ্রহ করার জন্য, যেন তা দিয়ে মানুষের আত্মা কিনে নিতে পারে। আমরা কিন্তু প্রশ্ন করি যে ইলুমিনাতির সাথে যুক্ত হলে, শয়তানের কাছে আত্মা বিক্রি করলে সে আমাদেরকে কিভাবে ধনী বানিয়ে দেয়? ইলুমিনাতি এত টাকা কোথায় পায়? এসব কোম্পানিকে ব্যবহার করে শয়তান মানি জেনারেট করে রিবার মাধ্যমে, সুদ খেয়ে। ব্ল্যাক রক কোম্পানির নামটিও বেশ রহস্যময়। কোম্পানিটির নামকরণের পেছনের রহস্য খুঁজতে গিয়ে কিছু মানুষ 1600 শতকের একটি মিথোলজিকে সামনে নিয়ে আসে। 1500 শতকের বেলজিয়ামের বিখ্যাত জিওগ্রাফার গেরার্ডেস মার্গ্রেটর পৃথিবীর মাঝ বরাবর নর্থ পোলের একটি কালো ম্যাগনেটিক পাথর থাকার দাবি করেছিলেন। এটি সমুদ্রের মাঝখানে, যার চারপাশে একাধিক আইল্যান্ড দিয়ে ঘেরা। যদিও বা বর্তমান জিওগ্রাফিতে, বর্তমান ম্যাপে এর অস্তিত্ব মেলে না। এই কালো পাথরকে ঘিরে অসংখ্য গল্প তৈরি হয়েছিল। বর্তমান সময়ের কনস্পিরেসি থিওরিস্টরা দাবি করে এই কালো পাথরটি একটি স্পিরিচুয়াল ভর্টেক্স, যেটা আধ্যাত্মিক জগতের সাথে আমাদের এই জগতের সংযোগ তৈরি করে। সামহাও এটা ম্যাজিকের সাথে জড়িত, যার কারণে অনেকে মনে করে ব্ল্যাক রক কোম্পানি হয়তো সেখান থেকে এই নাম অ্যাডপ্ট করেছে। দ্বিতীয় থিওরিটি হচ্ছে যে ব্ল্যাক রকের আবিষ্কারকরা স্যাটার্ন ওয়ার্শিপার। প্রাচীন মিথোলজিতে
স্যাটার্ন বা শনি গ্রহকে দ্য ব্ল্যাক সান বলা হতো। জ্যোতিষবিদ্যার চর্চাকারীরা শনি গ্রহের প্রভাবের উপর বিশ্বাসী। যেমনটা মোদির ব্যাপারে বলেছিলাম, আমাদের সোসাইটির অধিকাংশ এলিট সোসাইটির লোকজন এবং ধনাঢ্য ব্যক্তিরা জ্যোতিষবিদ্যায় গভীরভাবে বিশ্বাসী হয়ে থাকে। ভয়েজার আকাশযান দিয়ে স্যাটার্নের ব্যাপারে একটা অদ্ভুত বিষয় উদ্ঘাটন করেছিল বিজ্ঞানীরা। শনি গ্রহে অদ্ভুত রকমের এক ঘূর্ণিঝড় যা এর মধ্যে হেক্সাগোনাল শেপ তৈরি করে রেখেছে, যার মধ্যে একটি কিউব শেপ ফিট হবে। গুপ্ত সংস্থার সদস্যরা কোনো এক অজানা কারণে স্যাটার্নের এই অদ্ভুত হেক্সাগোনাল শেপটিকে রিপ্রেজেন্ট করতে একটি কিউব ব্যবহার করে এবং এই কিউবটিকে খুবই শক্তিশালী হিসেবে উপস্থাপন করা হয়। এর সাথে হয়তো শনি গ্রহের উপাসকদের কোনো বিশ্বাস জড়িয়ে আছে। ওরা যতবার এই কিউব আকৃতি তৈরি করেছে ততবার এটিকে কালো রং দিয়েছে, কারণ শনি গ্রহ তাদের বিশ্বাস অনুযায়ী অন্ধকারের সূর্য, দ্য ব্ল্যাক সান, এটা অন্ধকারকে রিপ্রেজেন্ট করে। ইহুদিদেরকে একটি বিশ্বাস নিয়ে এটি মাথায় পড়তে দেখবেন যে এই টেফিলিনের চারপাশে তাদের ঈশ্বরের বাণী লেখা থাকে, বাট এনিহাউ ওইটা সেম টু সেম ওই ব্ল্যাক কিউবের মতো হতে পারে। জিউসদের এই বিশ্বাস থেকেই ব্ল্যাক রক কোম্পানিটি তাদের কোম্পানির নামকরণ করেছে ব্ল্যাক কিউব থেকে নিয়ে ব্ল্যাক রক। তো ল্যারি ফিঙ্ক তার নিজস্ব কোম্পানি শুরু করার আগে আরেকটি কোম্পানিতে ছিল যার নাম হলো সিমিলার টাইপেরই ব্ল্যাকস্টোন। খেয়াল করে দেখুন, স্টোন আর রক একই রকম শব্দ, সিনোনিম। ব্ল্যাকস্টোনের মালিক হচ্ছে স্টিফেন এ শোয়ার্জম্যান, যে নিজেও একজন ইহুদি পরিবার থেকে বিলং করে। সেই মূলত ল্যারি ফিঙ্ককে এই লাইনে এই পথে এনেছিল। স্টিফেনের কাছ থেকে $5 মিলিয়ন ধার করে নিয়ে ল্যারি এই কোম্পানিতে যুক্ত হয়ে বেশ ভালো ইনকাম করেছিল। তবে কোনো একটা মতপার্থক্যের কারণে পরবর্তীতে ল্যারি কোম্পানি ছেড়ে দেয় এবং নিজস্ব কোম্পানি তৈরি করে 1994 সনে। শুরুতে ব্ল্যাক রক বিজনেস জায়ান্ট হিসেবে জাহির হয় এবং মাত্র 5 বছরের মধ্যে নেটওয়ার্থ $165 বিলিয়ন হয়ে যায়। সেই থেকে কোম্পানিটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2008 সনে আমেরিকায় যখন লেমন ক্রাইসিস হলো, তখনও ব্ল্যাক রক কোম্পানিটি বেশ শক্তভাবেই দাঁড়িয়েছিল। যারা জানেন না লেমন ক্রাইসিস কি, লেমন ব্রাদার্স আমেরিকার নিউ ইয়র্কের একটি ব্যাংক যারা ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল 2008-এ। এমনকি কোভিডের সময় 2019-এ এমন একটি ক্রাইসিস মোমেন্টেও ব্ল্যাক রক ভালোভাবেই ব্যবসা করেছে। সেই থেকেই মানুষের মনে প্রশ্ন, এরা এমন কি করে যার কারণে কখনোই দেউলিয়া হয় না, এবং এই কোম্পানি রাতারাতি কিভাবে এত বিশাল হয়ে উঠল। এই কোম্পানিটি প্রত্যেকটি ওইরকম কোম্পানিতে ইনভেস্ট করে যারা হয়তো অনেক উপরে উঠে গেছে বা উপরের দিকে উঠছে, এবং তা মোটামুটি পৃথিবীর সব কয়টি দেশেই। প্রত্যেকটি বড় বড় দেশের সার্কুলাস ফান্ড এরাই দেখাশোনা করে। আমেরিকার আরবিআই ফেডের এক্সেস টাকাও নিজেদের কাছেই রাখে। দেশটির ইন্স্যুরেন্স ফান্ডস এবং পেনশন ফান্ডসের টাকার ম্যানেজমেন্টের কাজ এরাই করে। কোনো দেশের যদি টাকার প্রয়োজন হয় তাহলে এরা লোন দিয়ে থাকে। চলুন এবার আমরা দেখি কোন কোম্পানিতে এদের কতটুকু শেয়ার রয়েছে। কোকাকোলাতে 7.26%, ফোর্ডে 7.25%, ফেসবুকে, হ্যাঁ যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, সেখানে রয়েছে 7.16%। অ্যাপল কোম্পানিতে শেয়ার রয়েছে 6.94%। বিখ্যাত জেপি মর্গান কোম্পানিতে রয়েছে 6.7%। আরও যে কোম্পানিগুলোর সাথে কাজ করার জন্য ব্ল্যাক রক বিখ্যাত তা হলো অস্ত্র তৈরির কোম্পানি। আমেরিকান বোয়িং কোম্পানিতে স্টেক রয়েছে 4.69। লকহেড মার্টিনে রয়েছে 7.4%। জেনারেল ডাইনামিক্সেও 5.3% স্টেক রয়েছে। এরকম না জানি আরও কত কত কোম্পানির সাথে কাজ করছে ওরা, শেয়ার কিনে রেখেছে, কারণ এদের মূল উদ্দেশ্যই হলো টাকা থেকে টাকা কামানো। এখন সেটা যেভাবেই হোক, এদের টাকা দিয়েই কিন্তু আর্ম ম্যানুফ্যাকচারাররা এত এত অস্ত্র তৈরি করছে যা দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করে পলিটিশিয়ানরা যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, যেখানে এই অস্ত্রগুলো দ্রুত সাপ্লাই হওয়ার কারণে নিমেষেই লাভবান হতে পারছে ব্ল্যাক রকের মতো কোম্পানিগুলো। ইনভেস্টিং বিজনেসে এরা এত পরিমাণে নিজেদেরকে বিস্তৃত করেছে, দেখা যাবে আপনার আমার নিত্য প্রয়োজনীয় কোনো ছোটখাটো পণ্যের ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যেও তাদের ইনভেস্টমেন্ট রয়েছে। আপনার খাদ্য থেকে শুরু করে আপনার এন্টারটেইনিং শো, রিবা বা সুদের ব্যবসা করতে করতে পুরো পৃথিবীকে এরা নিজেদের কবজায়, নিজের আওতায় নিয়ে ফেলেছে। এরা এতটাই শক্তিশালী যে আমেরিকার ফেডারেল ব্যাংক পর্যন্ত এদের থেকে লোন নেয়। এই ইহুদিদের দ্বারা তৈরি করা কোম্পানিটি রথচাইল্ড এবং রকেফেলারদের মতোই ইলুমিনাতির আরেকটি শক্ত মজবুত হাত। মানুষ আমাদেরকে বলে না যে সব জায়গাতে কি ইলুমিনাতির প্রভাব খুঁজে পাও। ওদের প্রভাব আমাদের উপর কিভাবে রয়েছে সেটা এই বিষয়গুলো জানলে শুনলে বোঝা যায়।